হ্যালো এভরিওয়ান, আমি হৃদয়া ফেরদৌস। আজকে আপনাদের সাথে যে প্যাসেজটা নিয়ে আলোচনা করব, এটা হচ্ছে ক্যামব্রিজ 19 এর রিডিং প্যাসেজ 2। প্যাসেজটার টাইটেল হচ্ছে দ্য পাইরেটস অফ দ্য অ্যানশিয়েন্ট মেডিটারেনিয়ান। এই হচ্ছে আমাদের রিডিং প্যাসেজ। প্রথমে অ্যাজ ইউজুয়াল যে ইনস্ট্রাকশন দেয়া থাকে সেটা এখানে দেয়া আছে। ইউ শুড স্পেন্ড অ্যাবাউট 20 মিনিটস অন কোয়েশ্চেন্স 14 to 26 which are based on reading passage 2 below. আচ্ছা, এখানে ইনস্ট্রাকশনে যেটা দেয়া আছে যে 14 থেকে 26 পর্যন্ত কোশ্চেনটা সলভ করার জন্য আপনি 20 মিনিটস ইউজ করা উচিত। এখন 20 মিনিটস ইউজ করা যে উচিত এখানে ইনস্ট্রাকশন দেয়া আছে, এটা নিশ্চয়ই আপনাকে রিমাইন্ডার দেয়া হবে না বা বলা হবে না যে আপনার 20 মিনিটস শেষ, আপনি পরের প্যাসেজ চলে যান। তার মানে এটা আমাদেরকে প্র্যাকটিস করতে, করতে নিজের আয়ত্তে নিয়ে আসতে হবে যে এই কয়েকটা প্রশ্ন সলভ আমি যেন 20 মিনিটস এর মধ্যে করতে পারি। আচ্ছা, আমাদের প্যাসেজের হেডিংটা হচ্ছে দ্য পাইরেটস অফ দ্য অ্যানশিয়েন্ট মেডিটারেনিয়ান। প্রথমে আমরা দেখতে পাচ্ছি প্যারাগ্রাফটার একটা মার্কিং করা আছে এ। দ্যাট মিনস এই টোটাল প্যাসেজটা আসলে এরকম সেগমেন্ট আকারে প্রেজেন্ট করা আছে। তাহলে আমরা দেখি এখানে কয়টা প্যারাগ্রাফ আছে। এ, বি, সি, ডি, ই, এফ, জি। ওকে, দ্যাট মিনস ইন টোটাল এখানে 7 প্যারাগ্রাফস দেয়া আছে। এবার আসেন কোশ্চেন টাইপগুলো আমরা একটু দেখি। কোশ্চেন 14 to 19 এ কি কোশ্চেন দেয়া আছে? Reading passage 2 has 7 paragraphs. Of course, we have already seen that. A to G. Which paragraph contains the following information? Write the correct letter A to G in boxes 14 to 20 or more of. আচ্ছা, এখানে যে কথাটা বলা আছে সেটা হচ্ছে প্রথমত আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে 14 থেকে 19 পর্যন্ত যে 6টা স্টেটমেন্ট দেয়া আছে, এই প্রত্যেকটা স্টেটমেন্ট আপনি যে 7টা প্যারাগ্রাফ দেখে আসলেন, ওই কোন প্যারাগ্রাফ থেকে কোন স্টেটমেন্টটা মনোযোগ, এইটাকে আপনাকে ম্যাচ করতে হবে। এটাকে আমরা বলি হচ্ছে ইনফরমেশন ম্যাচিং। আর আপনি যখন ম্যাচ করে ফেলবেন, অ্যান্সারটা আপনি কিভাবে লিখবেন? এখানে বলা আছে যে 14 থেকে 19 পর্যন্ত যে কোশ্চেন মার্কিং করা থাকবে, তার পাশে আপনি শুধুমাত্র লেটারটাতে বসাবেন। কোন রকমের ফুল সেন্টেন্স না। শুধুমাত্র এই 14 নাম্বারের পাশে আপনাকে লেটারটা লিখতে হবে। এটাই হচ্ছে আপনার কাজ। আরেকটা জিনিস আমরা একটু ভালো মতো খেয়াল করব। নট মারাই। You may use any letter more than once. এই কথাটা লেখা থাকা মানে হচ্ছে এই যে 14 থেকে 19 পর্যন্ত 6টা স্টেটমেন্ট আপনাকে দিয়েছে, এই 6টা স্টেটমেন্টের মধ্যে এ থেকে জি প্যারাগ্রাফের যে লেটারগুলা, এগুলো আসলে রিপিট করে আসতে পারে। ফর এক্সাম্পল, 14 নাম্বার কোশ্চেনের অ্যান্সার যদি আপনার হয় জি, এমন হতেই পারে যে 17 নাম্বার কোশ্চেনের অ্যান্সারও আপনার আবারও জি নাম্বারটা আসলো। তার মানে আপনি লেটারটাকে রিপিট করতে পারবেন। তারপরে আসি আমরা হচ্ছে কোশ্চেন নাম্বার 20 to 21. Choose 2 letters A to E. Write the correct letters in the boxes 20 and 21 on your answer sheet. Which two of the following statements does the writer make about inhabitants of the Mediterranean region in the ancient world? ওকে, এই প্রশ্নে আপনাকে জিজ্ঞেস করেছে নিচের স্টেটমেন্টগুলোর মধ্যে কোন 2টা স্টেটমেন্ট রাইটার মেডিটেরেনিয়ান রিজিয়নের ইনহ্যাবিটার্সদের ব্যাপারে মেনশন করেছে বা হচ্ছে পয়েন্ট আউট করেছে। একটু খেয়াল করে দেখেন, অন্যান্য এমসিকিউ গুলো আমাদের কাছে শুধু একটা অ্যান্সার জানতে চাই, এখানে 2টা অ্যান্সার জানতে চেয়েছে। এটাকে আমরা বলবো হচ্ছে এক্সটেন্ডেড এমসিকিউ। এক্সটেন্ডেড এমসিকিউতে নরমালি আপনার হচ্ছে এরকম 5টা অপশন থাকবে, 5টা অপশন থেকে আপনাকে 2টা অপশন চুজ করতে হবে। 22 to 23 again আরেকটা এক্সটেন্ডেড এমসিকিউ। প্রশ্নটা হচ্ছে which two of the following statements does the writer look about piracy and ancient Greece? কোশ্চেনের ডিটেইলস আমরা সামনের সময়গুলোতে আরেকটু আলোচনা করবো। আমরা এখন প্রশ্নের টপিকগুলোর দিকে একটু ফোকাস করি। নেক্সট কোশ্চেন 24 to 26. Complete the summary below. Choose one word only from the passage for each answer. Write your answers in boxes 24 to 26 on your answer sheet. এখানে একটা ইনস্ট্রাকশন খুবই ক্লিয়ারলি দেয়া যে আপনি গ্যাপ
ফিল করার জন্য শুধুমাত্র একটা ওয়ার্ড ইউজ করতে পারবেন। তার মানে এখানে আপনি কোনো নাম্বারও ইউজ করতে পারবেন না। একটা ওয়ার্ডের বেশি তো obviously ইউজ করতে পারবেন না। এই হচ্ছে আমাদের ৩ টা প্রশ্নের টাইপ। তাহলে আমরা প্রশ্নের টাইপ পেলাম হচ্ছে ৩ ধরনের। ইনফরমেশন ম্যাচিং, এক্সটেন্ডেড এমসিকিউ অ্যান্ড সামারি উইথআউট ক্লু। আচ্ছা, এবার একটু চিন্তা করেন, প্রশ্নের টাইপ যেহেতু ৩ টা, তার মানে অবশ্যই ৩ টা প্রশ্ন সলভ করার জন্য আপনার ৩ ধরনের স্ট্র্যাটেজি ফলো করতে হবে। আবার ৩ টা প্রশ্ন সলভ করার জন্য আপনার কাছে নিশ্চয়ই ৩ ধরনের স্কিলস ডিমান্ড করবে। দ্যাট মিনস প্রত্যেকটা প্রশ্ন সলভ করার জন্য আসলে আমাদের কিছু স্পেসিফিক স্কিলস প্রয়োজন হয়। যেমন ১ম এ আমরা যদি দেখি ইনফরমেশন ম্যাচিং এর জন্য আমাদের কি স্কিল প্রয়োজন? ফার্স্ট অফ অল, স্ক্যানিং ফর স্পেসিফিক ইনফরমেশন। ইনফরমেশন ম্যাচিং কোশ্চেনটাই আপনাকে বলে দিচ্ছে যে আপনার স্টেটমেন্ট থেকে স্পেসিফিক ইনফরমেশন গুলা খুঁজে বের করতে হবে, ম্যাচ করতে হবে প্যারাগ্রাফ থেকে। তার মানে হচ্ছে আপনাকে নির্দিষ্ট কিছু ইনফরমেশন স্ক্যান করা শিখতে হবে। আন্ডারস্ট্যান্ডিং দ্য সামারাইজড আইডিয়া অফ আ প্যারাগ্রাফ। এখন আপনি এতগুলা প্যারাগ্রাফ যখন পড়ছেন, আপনি যদি এটা মিনিং না বোঝেন বা প্যারাগ্রাফ গুলোতে কোন বিষয়ে কথা বলা হচ্ছে সেটা না বুঝেন, তাহলে আসলে স্টেটমেন্টের সাথে ম্যাচ করা আপনার পক্ষে কখনোই সম্ভব হবে না। তাহলে আপনাকে প্যারাগ্রাফের সামারাইজড আইডিয়াটা নিতে পারতে হবে। অ্যাটেনশন টু ডিটেইল অ্যান্ড ইনস্ট্রাকশনস। এটা নিয়ে একটু আগে আমরা কথা বলছিলাম যে প্রশ্নের উপরে যে ইনস্ট্রাকশনটা দেয়া থাকে সেটাকে খুব ডিটেইল এবং খুব মনোযোগ দিয়ে ওগুলোকে পড়তে হবে। Paraphrasing and synonym recognition. This is the most important skill that you have to acquire to solve most of the IELTS reading questions. প্যারাফ্রেজিং এবং সিনোনিম রিকগনিশন করা মানে হচ্ছে আপনি যখন স্টেটমেন্টটা পড়তেছেন, স্টেটমেন্টের মধ্যে এমন কিছু ওয়ার্ড থাকতে পারে যেটা হয়তোবা প্যাসেজের মধ্যে সিনোনিম দিয়ে রিপ্লেস করা আছে অথবা ফ্রেজাল কিছু চেঞ্জ আছে। তার মানে হচ্ছে যে প্যারাফ্রেজিং অ্যান্ড সিনোনিম রিকগনিশন এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। টাইম ম্যানেজমেন্ট। আচ্ছা, ইনফরমেশন ম্যাচিং কোশ্চেন সলভ করতে গেলে সিলেবাস স্টুডেন্টদের কমন যেই অভিযোগটা সেটা হচ্ছে টাইম ম্যানেজ করতে পারি না। ইনফরমেশন ম্যাচিং সলভ করতে গিয়ে আমি আর অন্য কোনো প্রশ্ন টাচ করতে পারি না। এটা সলভ করতে আমার ৪০ মিনিট ৫০ মিনিট পার হয়ে যায়। টাইম ম্যানেজ করব কিভাবে? আচ্ছা, টাইম ম্যানেজমেন্ট নিয়ে এখন এই মুহূর্তে আমরা বলব না। একদম আমাদের এই ক্লাসটা শেষের দিকে আমরা বলব যে টাইম ম্যানেজমেন্টটা আমরা কিভাবে করব বা ইনফরমেশন ম্যাচিং সলভ করার জন্য আমরা সময়টাকে কিভাবে কমিয়ে নিয়ে আসব। নেক্সট কোয়েশ্চেনটা আসছে হলো এক্সটেন্ডেড এমসিকিউ। এক্সটেন্ডেড এমসিকিউর জন্য আমাদের কি ধরনের স্কিলস প্রয়োজন হতে পারে? ফার্স্ট অফ অল, ক্লোজ অ্যান্ড কেয়ারফুল রিডিং। এখন ক্লোজ অ্যান্ড কেয়ারফুল রিডিং আমি কি প্রশ্নের উপর মনোযোগ দিব? নাকি হচ্ছে অপশনের উপর মনোযোগ দিব? তাহলে এটাকে খুব ভালো মতো মাথায় রাখেন যে সিঙ্গল এমসিকিউ হোক অথবা এক্সটেন্ডেড এমসিকিউ হোক, সর্বপ্রথম আপনারা সবচেয়ে ভালো মতো যে জায়গাটা প্রস্তুত হতে হয় সেটা হচ্ছে আপনি হয়তো খুব ভালো মতো প্রশ্নটাকে পড়বেন, প্রশ্নের কিওয়ার্ড গুলাকে ফাইন্ড করার চেষ্টা করবেন। প্রশ্নটা অ্যাকচুয়ালি আপনার কাছে কি জানতে চাচ্ছে সেটাকে আপনি ফাইন্ড আউট করেন। নেক্সট, প্যারাফ্রেজিং অ্যান্ড সিনোনিম রিকগনিশন। ওই যে প্রশ্নে আপনি কিছু ওয়ার্ড গুলাকে রিকগনাইজ করেছেন, প্রশ্নে আপনি কিছু স্পেসিফিক ইনফরমেশনকে আন্ডারলাইন করেছেন। এখন এই স্পেসিফিক ইনফরমেশন গুলাকে আপনার প্যারাগ্রাফ থেকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে প্যারাগ্রাফে আপনি যখন ফাইন্ড আউট করতেছেন, আপনাকে চেষ্টা করতে হবে এখানে কোনো প্যারাফ্রেজিং করা হলো কিনা, কোনো সিনোনিম ইউজ করা হলো কিনা, এগুলোকে যেন আপনি আইডেন্টিফাই করতে পারেন। Then again, reading the main idea and specific details. দ্যাট মিনস ধরেন আপনি প্যারাগ্রাফের লোকেশনে পৌঁছে গেছেন। লোকেশন আপনি পেয়ে গেছেন যে হ্যাঁ, ওই লোকেশন থেকে আমার প্রশ্নটাকে করা হয়েছে। এখন লোকেশনটা শুধু পেলে তো হচ্ছে না। ওইখানে টোটাল কি কথা বলা আছে বা মেইন আইডিয়াটা কি, কোন ডিটেইলস এর উপর তারা আলোচনা করলো, সেই অনুযায়ী আমি ডিসিশন নিতে পারবো যে আমার অ্যান্সারটা আসলে কোনটা হবে। তার মানে হচ্ছে মেইন আইডিয়া এবং স্পেসিফিক ডিটেইলসটা আপনার খুব ভালো মতো পড়তে হবে। ডিসার্নিং ডিস্ট্রাক্টরস।
এখন distractors কে আপনি recognize করবেন বা আইডেন্টিফাই করবেন কিভাবে? এটা আসলে ৩ নম্বর পয়েন্টের সাথে অনেকটা লিঙ্কড। কারণ আপনি যদি প্যাসেজের মেইন অংশটা যে জায়গাটা আপনি লোকেট করেছেন, সেটা যদি পুরাপুরি ভালোমতো না পড়েন, তাহলে আপনি আসলে ডিস্ট্রাক্টর গুলাকে এভয়েড করতে পারবেন না। আপনি যদি খুব তাড়াহুড়া করে শুধু ১ম লাইন শেষ লাইন পড়ে চলে আসেন, এবার প্রশ্নের সাথে সলভ করা শুরু করে দেন। দেখবেন যে কিছু অপশন এমন থাকবে যে আপনাকে খুব ইজিলি ডিস্ট্রাক্ট করবে এবং আপনার মনে হবে যে হ্যাঁ, এটার অ্যান্সার। কিন্তু ওগুলো আসলে দেয়াই থাকে শুধুমাত্র আপনাকে ডিস্ট্রাক্ট করার জন্য। তো আপনার যদি মেইন আইডিয়াটা ক্লিয়ার থাকে তাহলে আপনি ডিস্ট্রাক্টর গুলোকে খুব ইজিলি রিকগনাইজ করতে পারবেন। দেন ম্যানেজিং দ্য প্রসেস অফ এলিমিনেশন। এটা আসলে খুবই হেল্পফুল একটা স্ট্র্যাটেজি যে এক্সটেন্ডেড এমসিকিউতে যেহেতু অনেকগুলো অপশন থাকে, ৫ টা অপশন থেকে আপনাকে ২ টা অপশন চুজ করতে হয়। আপনি যদি ভুল অপশন এট লিস্ট ২ টাও বাদ দিতে পারেন, দেখবেন যে আপনার সঠিক উত্তর আইডেন্টিফাই করার জায়গাটা অনেক কমে আসতেছে এবং আপনার চ্যালেঞ্জটাও অনেকটা সহজ হয়ে যাবে। তাহলে ওই যে এলিমিনেট করার প্রসেসটা করতে পারলে অনেক ভালো। দেন আমাদের লাস্ট কোয়েশ্চেন টাইপ ছিল সামারি উইথআউট ক্লু। সামারি উইথআউট ক্লুর জন্য আপনার সর্বপ্রথম কাজ হচ্ছে স্কিমিং ফর কনটেক্সট অ্যান্ড কিওয়ার্ডস অফ দ্য কোয়েশ্চেন। আপনি কোশ্চেনের কনটেক্সটটাকে দ্রুত পড়ে বোঝার চেষ্টা করুন এবং কিওয়ার্ড গুলাকে মার্ক করুন। কিওয়ার্ড কেন মার্ক করবো এটা যদি মনে প্রশ্ন আসে, তাহলে একটা চিন্তা করেন আপনি কিওয়ার্ড যদি মার্ক না করেন, আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন যে আপনার প্যাসেজে কোন লোকেশন থেকে প্রশ্নটা করা হয়েছে? তার মানে কিওয়ার্ডের কাজ হচ্ছে আপনাকে লোকেশনের কাছে নিয়ে যাবে। আর এই যে স্কিমিং ফর কনটেক্সটটা যদি আপনি ভালোমতো বুঝতে পারেন, তাহলে আপনার অ্যান্সার আইডেন্টিফাই করাটা একটু দ্রুত গতিতে করতে পারবেন। স্ক্যানিং ফর রাইট লোকেশন। এখন রাইট লোকেশন যখন আপনি স্ক্যান করতেছেন, ওই যে আপনি যে কিওয়ার্ড গুলাকে মার্ক করে রেখেছেন, সেই কিওয়ার্ড গুলো আপনাকে রাইট লোকেশনে নিয়ে যেতে হেল্প করবে এবং রাইট লোকেশনে যেয়ে আপনি সেই কিওয়ার্ড গুলার কিছু প্যারাফ্রেজড সিনোনিম পেতে পারেন, কিছু ফ্রেজাল চেঞ্জ পেতে পারেন। তার মানে প্যারাফ্রেজিং জিনিসটা হচ্ছে এতটাই ইম্পোর্টেন্ট যে প্রত্যেকটা প্রশ্নের টাইপের জন্য আসলে আপনার দরকার পড়বে। Then again, close reading and understand this. ওই যে ফার্স্ট পয়েন্টে আপনি কনটেক্সট সম্পর্কে একটা ধারণা নিয়েছিলেন। এখন প্যাসেজে যখন আপনি গেলেন, প্যাসেজে যেও সেম আপনার সেই কনটেক্সটের সাথে একটু মিল রেখে চিন্তা করতে হবে যে গ্যাপে কি ধরনের ওয়ার্ড বসতে পারে। খুব মনোযোগ দিয়ে জায়গাটা ভালোমতো পড়তে হবে। এটাই হচ্ছে ক্লোজ রিডিং অ্যান্ড কনটেক্সচুয়াল ক্লুজ। Adherence to instruction. This is the most important point actually. ধরেন আপনি সঠিক অ্যান্সার খুঁজে পেয়েছেন। আপনার ইনস্ট্রাকশনে বলা ছিল যে চুজ ওয়ান ওয়ার্ড অনলি। কিন্তু আপনি হচ্ছে অ্যান্সার খুঁজে পেয়েছেন এই খুশিতে ২ টা ওয়ার্ডই একসাথে কোশ্চেনে দিয়ে দিয়েছেন। তাহলে এটা কিন্তু ভুল হবে। তার মানে ইনস্ট্রাকশনে যা বলা থাকবে আপনাকে সেটার প্রতি স্ট্রিক্ট থাকতে হবে। এখন এই ৩ টা প্রশ্নের যে টাইপ আমরা দেখলাম, প্রশ্নটা দেওয়া আপনার সর্বপ্রথম শুরু করা উচিত। আমাদের প্রশ্ন টাইপ ছিল ইনফরমেশন ম্যাচিং, এক্সটেন্ডেড এমসিকিউ অ্যান্ড সামারি উইদাউট ক্লু। সামারি উইদাউট ক্লু আমাদের যেটা ছিল সেখানে আমরা দেখেছিলাম যে আমাদের সুন্দর ক্লিয়ার একটা টাইটেল বা হেডিং দেয়া ছিল, অ্যানশিয়েন্ট রোম অ্যান্ড পাইরেসি। এখন যেহেতু এত সুন্দর ক্লিয়ার একটা টাইটেল দেয়া আছে এবং এখানে আমরা কিছু স্ক্যানিং ওয়ার্ডও পাচ্ছি, অ্যানশিয়েন্ট রোম, পাইরেসি। তার মানে আমরা আ সামারি উইদাউট ক্লু দিয়ে আসলে অ্যান্সার সলভ করাটা শুরু করতে পারি। এখন অ্যান্সার যখন আমরা এটা দিয়ে শুরু করব, আমাদের ১ম কাজ ছিল যে আমরা টোটাল সামারিটা কি আমাদেরকে কি বলতেছে সেটার একটা কনটেক্সচুয়াল আইডিয়া নিব এবং কিওয়ার্ড গুলাকে ফাইন্ড আউট করব। তাহলে ১ম এ আমাদের হেডিং এর কিওয়ার্ড আছে হচ্ছে অ্যানশিয়েন্ট রোম অ্যান্ড পাইরেসি। এরপরে কনটেক্সটটাকে যদি আমরা একটু কুইকলি নিতে চাই, আমরা একটু কনটেক্সটের দিকে যাই। Piracy was an issue ancient Rome had to deal with. মানে পাইরেসি এমন একটা সমস্যা ছিল যেটাকে নিয়ে অ্যানশিয়েন্ট রোমকে ডিল করতে হতো। বাট এই যে কন্ট্রাস্টিং ওয়ার্ড বাট
এই ধরনের কন্ট্রাস্টিং ওয়ার্ডগুলো যখন আমরা পাবো, এইটার দিকে একটু মনোযোগ দিতে হবে। But it also brought some benefits for Rome. কিন্তু এটা রোমের জন্য কিছু সুবিধাও নিয়ে আসছিল। For example, fires supplied glass that were important for Rome's industries. এখন এক্সাম্পল হিসেবে তারা বলতেছে যে পাইরেটস যারা তারা কিছু দাস সাপ্লাই করত, যেটা কিনা রোমের ইন্ডাস্ট্রি গুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। However, যদিও attacks on vessels transporting dash to Rome resulted in calls for dash for the pirates responsible. লম্বা একটা সেন্টেন্স, ফলে এই সেন্টেন্সটাকে আমরা একটু সেগমেন্ট আকারে যাই। However, যদিও attacks on vessels জাহাজের উপরে আক্রমণ, ট্রান্সপোর্টিং ড্যাশ তার মানে এই যে জাহাজগুলা কিছু একটা ট্রান্সপোর্ট করতো কোথায়, টু রোম, রোমে, রেজাল্টেড ইন কলস ফর ড্যাশ। এই যে অ্যাটাকটা, এই অ্যাটাকটার কি কি বয়ে নিয়ে আসছে বা কি ডিমান্ড করতেছে, এটা আসলে আমরা জানি না। এটাই আপনার এই যে 25 নম্বর প্রশ্নের অ্যান্সার হবে। ফর দ্য পাইরেটস রেসপন্সিবল তার মানে এই যে রেজাল্টেড ইন কলস ফর ড্যাশ ফর দ্য পাইরেটস রেসপন্সিবল, তার মানে যেই পাইরেটরা এই আক্রমণের জন্য রেসপন্সিবল ছিল তাদেরকে কিছু এক তাদের জন্য বা তাদেরকে আচ্ছা, এই যেই পাইরেটসরা এই কাজের জন্য রেসপন্সিবল ছিল, তাদের জন্য কিছু একটা ডিমান্ড করা হয়েছিল। কি ডিমান্ড করা হয়েছে সেটা আসলে আমরা জানি না। এইটাই হচ্ছে এই গ্যাপের মধ্যে বসবে। দেন নেভারথেলেস পাইরেসি কন্টিনিউড। তারপরও পাইরেসি আসলে কন্টিনিউ হচ্ছিল। উইথ সাম পাইরেটস ডিমান্ডিং আ ড্যাশ। তার সাথে কিছু পাইরেট কিছু একটা ডিমান্ড করত। ফর দ্য রিটার্ন অফ দ্য রোমান অফিসিয়ালস টু ক্যাপচার। ডিমান্ডটা কেন করত? এই যে রোমান অফিসিয়ালস যাদেরকে তারা বন্দি করত, তাদের ফেরত পাঠানোর জন্য তারা কিছু একটা ডিমান্ড করত। তাহলে এই যে আমরা ১ম থেকে শেষ পর্যন্ত যে পড়ে গেলাম, এটা ছিল হচ্ছে আমাদের স্কিমিং অথবা কনটেক্সচুয়াল আইডিয়াটা নিয়ে। তাহলে এবার আমাদের ১ম কাজ হচ্ছে আমরা এই যে আমাদের কিওয়ার্ড অ্যানশিয়েন্ট রোম এবং পাইরেসি, এই কিওয়ার্ডটা ধরে আমরা প্যাসেজ থেকে আগে লোকেট করব যে সামারিটার লোকেশনটা কোথাও। তাহলে আসেন আমরা সামারির লোকেশনটা কিন্তু লোকেট করি। এই হচ্ছে আমার প্যাসেজটা। আমরা খুব কুইকলি যদি অ্যানশিয়েন্ট রোম আর পাইরেসির ব্যাপারে একটু খুঁজি। অ্যানশিয়েন্ট রোম ফার্স্ট প্যারাগ্রাফে আছে। কিন্তু এখানে আসলে ভেসেলে অ্যাটাক করার ব্যাপারে আমরা কিছু পাচ্ছি না। Then search for paragraph B. এভাবে সি তেও সার্চ করেন, ডি তেও আপনি এভাবে সার্চ করেন। দেন এফ নাম্বারে এসে আমরা যদি একটু দেখি, এখানে আবার আমরা পাচ্ছি অ্যানশিয়েন্ট রোম অ্যান্ড পাইরেসি। আমাদের যে কিওয়ার্ড কিছু ছিল, কিওয়ার্ড গুলো কি কি ছিল একটু দেখে আসি। আমাদের ১ম কিওয়ার্ড ছিল যে পাইরেট সাপ্লাইড স্লেভস, যে পাইরেটসরা হচ্ছে কিছু দাস সাপ্লাই করত, যেটা কিনা রোম ইন্ডাস্ট্রির জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। তারপরে আরেকটা ছিল যে ভেসেলস এর উপরে আক্রমণ করা হয়েছিল, যেটা কিনা রোমে কিছু একটা নিয়ে যাচ্ছিল। দেন আমরা লিখতেছি যে piracy continued with some pirates demanding a dash for the return of Roman officials. That means slaves, vessels, রোমান অফিসিয়ালস। এই হচ্ছে আমাদের কিওয়ার্ড গুলো। এগুলো আমরা একটু লোকেট করার চেষ্টা করি। এই হচ্ছে আমাদের এফ নাম্বার প্যারাগ্রাফ।
এখানে যদি আমরা একটু দেখি, "The rising power of ancient Rome required the Roman Republic to deal with piracy in the Mediterranean." While piracy was a serious issue for the Republic, Rome profited greatly from its existence. Pirate raids provided a steady source of slaves. এই হচ্ছে আপনার keyword slaves. Essential for Rome's agriculture and mining industries. যেটা কিনা রোমিং এগ্রিকালচার এবং মাইনিং ইন্ডাস্ট্রির জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। তাহলে আমরা প্রশ্নে পড়ে এসেছিলাম, এই এক্সাম্পল হিসেবে তারা বলল যে পাইরেটরা হচ্ছে রোম ইন্ডাস্ট্রিকে কিছু স্লেভ স্টার্ট করতো, সেজন্য তারা এভাবে বেনিফিটেড হতো। তাহলে এই হচ্ছে সেই জায়গাটা যে তারা স্লেভ স্টার্ট করতো। But this arrangement could work only while the pirates left Roman interest alone. এই যে কন্ট্রাস্টিং ওয়ার্ড বাট, তার মানে উপরে একটা বেনিফিটের কথা বললেও তারপরে যেটা বলা আছে এটা আসলে একটা কোনো পজিটিভ কথা না। পাইরেট অ্যাটাকস অন গ্রেইন শিপস, তাহলে পাইরেটরা আক্রমণ করেছিল কিসের উপর? গ্রেইন শিপের উপর, which were essential to Roman citizens, যেটা কিনা রোমান সিটিজেনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। Led to angry voices in the Senate demanding punishment of the culprits. তাহলে এই হামলাটা কি করলো? সিনেটের সবাইকে খুবই রাগান্বিত করে দিল এবং তারা কালপ্রিটের জন্য একটা পানিশমেন্ট ডিমান্ড করা শুরু করলো। রোম however did nothing. তারপরেও রোম আসলে কিছুই করতে পারলো না। ফার্দার এনকারেজিং পাইরেসিকে তারা আসলে আরো এনকারেজ করা শুরু করলো। By the 1st century BCE, emboldened pirates kidnapped prominent Roman dignitaries. বরঞ্চ 1st সেঞ্চুরির দিকে কি শুরু হলো? এই পাইরেটরা গুরুত্বপূর্ণ রোমান যে রাজনীতিবিদরা ছিল বা সম্ভ্রান্ত মানুষজন যারা ছিল তাদেরকে কিডন্যাপ করতো, asking for a large ransom to be paid, এবং কিছু একটা আস্ক করতো বা কিছু একটা চাইতো। এখন কি চাইতো? র্যানসমের মিনিং যদি আপনি না বোঝেন, এখানে লেখা আছে লার্জ র্যানসম টু বি পেইড। তাহলে পেইড যেহেতু বলা আছে, তার মানে এখানে নিশ্চয়ই র্যানসম মানে কোনো খাবার না, বা র্যানসম মানে আসলে অন্য কোনো দ্রব্যাদি হওয়ার কথা না। র্যানসম মানে আসলে টাকা পয়সার রিলেটেড কিছু হওয়ার কথা। Their most famous hostage was none other than Julius Caesar, captured in 75 BCE. তাহলে এই এফ নাম্বার প্যারাগ্রাফটা এত ডিটেলসে পড়ার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে জাস্ট একটু ধারণা দেয়া যে আপনারা যখন রিডিং করবেন একটু সময় নিয়ে ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করবেন, কারণ প্রথম প্র্যাকটিস করছেন, এখন এক্সাম সেন্টারে না। আচ্ছা, এবার আসেন আমরা প্রশ্নটা সলভ করি। প্রশ্নের অ্যাকচুয়াল লাইনটা আমাদের শুরু হয়েছে however attacks on vessel transporting dash, তার মানে ভেসেলের উপর যে আক্রমণ হয়েছিল, ভেসেলটা আসলে কি ট্রান্সপোর্ট করতেছিল? আমরা আমাদের প্যাসেজ থেকে যদি একটু যাই, এই হচ্ছে আমাদের সেই বাট, আর এই হচ্ছে আপনার however. This arrangement could work only while the pirates left Roman interests alone. Pirate attacks on grain ship, তাহলে পাইরেটরা অ্যাটাক করেছিল কিসের উপরে? গ্রেইন শিপের উপরে। এখন এইখানে আপনার লেখা আছে অ্যাটাকস অন ভেসেলস। আচ্ছা, ভেসেলস মানেও তো জাহাজ, শিপ মানেও জাহাজ। তাহলে আপনারা একটু দেখেন এই যে ভেসেলসটা, এটা আসলে কি পরিবহন করতেছিল, কি ট্রান্সপোর্ট করতেছিল? অবভিয়াসলি গ্রেইন। দ্যাট মিনস আপনার অ্যান্সার হচ্ছে এখানে গ্রেইন। সেটা কোথায় ট্রান্সপোর্ট করতেছিল? রোমে। রেজাল্টেড ইন কলস ফর ড্যাশ, তাহলে এই ঘটনাটা কি ডিমান্ড করেছে, কি কল করতেছে? ফর দ্য পাইরেটস রেসপন্সিবল, যে পাইরেটরা এটার জন্য রেসপন্সিবল ছিল। প্যাসেজে যদি আমরা একটু দেখি, লেড টু, তাহলে যে রেজাল্টেড ইন কলস ফর,
এটাকে আপনার প্যাসেজে প্যারাফ্রেজ করা আছে লেড টু ডিমান্ডিং পানিশমেন্ট অফ দ্য কালপ্রিটস। তাহলে কালপ্রিটদের জন্য কি ডিমান্ড করতেছিল? পানিশমেন্ট ডিমান্ড করতেছিল। আর এখানে আপনাকে গ্যাপে লেখা আছে রেজাল্টেড ইন কলস ফর ড্যাশ ফর দ্য পাইরেটস। তাহলে পাইরেটস কি আসলে ভালো কোনো মানুষ? পাইরেটসরাই নিশ্চয়ই কালপ্রিটস। পাইরেটদেরকে আসলে এখানে প্যারাফ্রেজ করে কালপ্রিটস লেখা হয়েছে। তাহলে পাইরেটসদের জন্য কি ডিমান্ড করা হয়েছে বা কি কল করা হয়েছে? পানিশমেন্ট। তো 25 এর অ্যান্সার হচ্ছে পানিশমেন্ট। লাস্ট লাইনে আসেন। Piracy continued with some pirates demanding a dash. এগেইন বলতেছে যে পাইরেসি আসলে কন্টিনিউ হচ্ছিল। তার সাথে কিছু পাইরেটরা কিছু একটা ডিমান্ড করতেছিল। কিসের জন্য? রোমান অফিসিয়ালদেরকে রিটার্ন করার জন্য। তাহলে আমরা এখানে আসি লাস্ট লাইনে দেখেন emboldened pirates kidnapped prominent Roman dignitaries, asking for a large ransom to be paid. তাহলে এই যে আপনি আসেন some pirates demanding, তাহলে এই যে some pirates kidnapped Roman dignitaries, এখানে আপনাকে লেখা আছে রোমান অফিসিয়ালস, এটা আপনার প্যাসেজেস প্যারাফ্রেজ করা রোমান ডিগনিটারিজ asking for a large ransom to be paid. তাহলে এবার আপনারা বলেন যে রোমান অফিসিয়ালদেরকে ফেরত পাঠানোর জন্য এই যে পাইরেটসরা কি ডিমান্ড করতেছিল? আপনার প্যাসেজে লেখা আছে কি আস্ক করতেছিল? আ লার্জ ransom. এখন আপনার এখানে স্ট্রিক্টলি বলা আছে ওয়ান ওয়ার্ড অনলি। তাহলে ransom-টাকে আসলে লার্জ নাকি স্মল এটা আমাদের আসলে কনসার্ন না। আমরা শুধু নাউন ফর্মটাকে নিব। তাহলে 26 এর অ্যান্সার হচ্ছে ransom. ওকে, এই হচ্ছে আমাদের সামারি উইদাউট ক্লু। তাহলে সামারি উইদাউট ক্লু সলভ করার জন্য আপনার আরেকবার যদি একটু রিক্যাপ করি, সর্বপ্রথম কাজ হচ্ছে আপনি সামারির কোশ্চেনটাকে, এই হচ্ছে আমার কোশ্চেন, সামারি কোশ্চেনটাকে খুব কুইকলি স্কিম করে যাবেন, কনটেক্সটটাকে ধরার চেষ্টা করবেন, গ্যাপে কি ধরনের ওয়ার্ড হতে পারে সেটাকে একটু গেস করবেন। আপনার তারপরের কাজ হচ্ছে কিওয়ার্ডগুলোকে ফাইন্ড আউট করবেন এবং সেগুলাকে লোকেট করবেন। কিওয়ার্ড ফাইন্ড আউট, লোকেশন সবকিছু হয়ে গেলে এবার আপনার কোশ্চেনের লাইন টু লাইন ধরে প্যারাফ্রেজিং আইডেন্টিফাই করতে হবে এবং অ্যান্সার গুলাকে খুঁজে বের করতে হবে। এটা যেহেতু সামারি উইদাউট ক্লু, তাহলে একদম অ্যান্সার গুলো প্যাসেজের যেইভাবে আছে আপনার সেইভাবেই নিয়ে আসতে হবে। এই হচ্ছে সামারি উইদাউট ক্লু।